আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং করছো নিয়মিত পড়াশোনা। আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। এর পূর্বে আমি মুদ্রাস্ফীতির কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোকপাত করেছি। আজকে আমি বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে মুদ্রাস্ফীতি বিষয় সেটা নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমার মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামষ্টিক অর্থনীতির মুদ্রাস্ফীতির বিষয়ে যে গুরুত্বপূর্ণগুলো প্রশ্ন আলোকপাত করেছি সেগুলো হলো মুদ্রাস্ফীতি কী, এর বৈশিষ্ট্য, প্রকারভেদ, কারণ, ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায়, এই পর্যন্ত আলোকপাত করেছি। আজকে আমি বাকি আলোকপাত করব মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতির ব্যবধান, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং মুদ্রাস্ফীতি কি সর্বদাই খারাপ। তো প্রথমে আসি মুদ্রাস্ফীতির হার বলতে আমরা কি বুঝি। রেট অফ ইনফ্লেশন বিগত বছরের তুলনায় বর্তমান বছরে কোনো দ্রব্য মূল্য সূচকে শতাংশিক বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতির হার বলে। উদাহরণস্বরূপ দেখো, এখানে লেখা আছে, দেখো 2005 সালে কোনো দ্রব্য মূল্য ছিল 400 টাকা এবং 2009 সালে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 520 টাকা। তাহলে মুদ্রাস্ফীতির হার কত? আমরা জানি মুদ্রাস্ফীতির হার ইকুয়াল টু হচ্ছে বর্তমান বছরের দ্রব্যমূল্য বিয়োগ পূর্ব বছরের দ্রব্যমূল্য ডিভাইডেড পূর্ব বছরের দ্রব্যমূল্য ইন্টু 100, অর্থাৎ P1 মাইনাস P ডিভাইডেড বাই P ইন্টু 100। এখানে P1 হচ্ছে বর্তমান বছরের দ্রব্যমূল্য, যেটা আমাদের কত 2009 সালে 520 টাকা, আর P হচ্ছে পূর্ব বছরের দ্রব্যমূল্য, অর্থাৎ সেটা কি ছিল 400 টাকা। এখন আমরা P1 আর P এর মান পেয়ে গেলাম। এখন এই দুটো আমরা ফর্মুলায় বসাই। দেখো 520 বিয়োগ 400 ডিভাইড বাই 400 ইন্টু 100, কাটাকুটি করে আমরা কি পেলাম 30%, অর্থাৎ মুদ্রাস্ফীতির হার হচ্ছে 30%। অতএব আমরা বলতে পারি 2005 সালের তুলনায় 2009 সালের দ্রব্যমূল্য বৃদ্ধির হার বা মুদ্রাস্ফীতির হার 30%। কিন্তু দ্রব্যমূল্য শতকরা কত পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে তাকে মুদ্রাস্ফীতি বলে ধরে নেওয়া হবে, এটা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে যথেষ্ট তর্ক বা মতভেদ রয়েছে। তবে বেশিরভাগ অর্থনীতিবিদদের ধারণা হচ্ছে দাম স্তর যদি 10% হারে বৃদ্ধি পায় এটা মুদ্রাস্ফীতি নয়, কিন্তু দাম স্তর যদি 10%-এর উপর বৃদ্ধি পেলে এটা অবশ্যই মুদ্রাস্ফীতি হবে। এরপরে আসি, দেখো মুদ্রাস্ফীতির ব্যবধান বলতে আমরা কি বুঝি। প্রথমেই আমরা মুদ্রাস্ফীতির ব্যবধান বলতে কি বুঝি জানে, তারপরে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টিকে মুদ্রাস্ফীতির ব্যবধানের চিত্রের মাধ্যমে বিষয়টিকে ব্যাখ্যা করব। প্রথমেই আসি, হোয়াট ইজ মিন্ট বাই ইনফ্লেশনারি গ্যাপ। কেইস অর্থনীতির অন্যতম তাৎপর্যপূর্ণ ধারণা হলো মুদ্রাস্ফীতির ব্যবধান বা মুদ্রাস্ফীতির ফাঁক। অর্থনীতিবিদ লর্ড কেইস তার বিখ্যাত গ্রন্থ হাউ টু পে ফর দ্য ওয়ার্ল্ড এর সর্বপ্রথম মুদ্রাস্ফীতি ব্যবধান ধারণাটি উপস্থাপন করে। অর্থনীতিতে পুনর্নিয়োগের আয়স্তর বজায় রাখার জন্য যে পরিমাণ উৎপাদনের প্রয়োজন, সামগ্রিক ব্যয় যদি তার চেয়ে বেশি হয় তখন মোট উৎপাদন এবং সামগ্রিক ব্যয়ের মধ্যে যে পার্থক্য সৃষ্টি হয় তাকেই মূলত মুদ্রাস্ফীতির ব্যবধান বা মুদ্রাস্ফীতির ভাগ বলা হয়ে থাকে। বিভিন্ন অর্থনীতিবিদ মুদ্রাস্ফীতি ধারণাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে। অধ্যাপক কুরিহারার মতে অর্থনীতির দিক থেকে মুদ্রাস্ফীতি ব্যবধান ভিত্তি মূল্য প্রাপ্ত উৎপাদনের তুলনায় অতিরিক্ত প্রত্যাশিত ব্যয় নির্দেশ করে। অর্থাৎ আমরা বলতে পারি সামগ্রিক উৎপাদনের তুলনায় যদি সামগ্রিক ব্যয় যে পরিমাণ বেশি হয় ওই বেশি পরিমাণ ব্যয় হলো মুদ্রাস্ফীতি ব্যবধান। এখন আমরা বিষয়টিকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। চলো আমরা মুদ্রাস্ফীতি ব্যবধান বা ইনফ্লেশনারি গ্যাপ কি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। এখানে দেখো চিত্রে ও এক্স অক্ষে জাতীয় আয়ের পরিমাণ নির্দেশ করা হয়েছে, ও ওয়াই অক্ষে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান নির্দেশ করা হয়েছে। এ হচ্ছে কি এগ্রিগেট সাপ্লাই রেখা আর এডি হচ্ছে কি এগ্রিগেট ডিমান্ড রেখা, অর্থাৎ সামগ্রিক চাহিদা রেখা, আর এটা হচ্ছে সামগ্রিক যোগান রেখা। এখন হচ্ছে আমরা বলতে পারি প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা মানে এডি রেখা, এই যে এডি রেখা এবং এস রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতেই হলো আমাদের ভারসাম্য বিন্দু, অর্থাৎ বি বিন্দুই হলো আমাদের ভারসাম্য বিন্দু। কাজে বি বিন্দুতেই এডি এবং এস হওয়ার আমাদের পূর্ণনিয়োগ ভারসাম্য আয়স্তর হলো কত, ও এ। এখন যদি সরকারি ব্যয় বাড়ে মানে সরকারি ব্যয়, তাহলে প্রাথমিক সামগ্রিক চাহিদা এডি থেকে এডি ওয়ানে উপরের দিকে স্থানান্তরিত হয়। আর এডি হচ্ছে এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা রেখা ইকুয়াল টু কি সি প্লাস আই প্লাস জি। সি হচ্ছে কনজামশন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, আর জি হচ্ছে কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার।
অর্থাৎ আমরা বলতে পারছি যে যদি সরকারি ব্যয় বাড়ে তাহলে সামগ্রিক চাহিদা রেখা এডি থেকে এডি ওয়ানে উপরের দিকে স্থানান্তরিত হয়। কিন্তু সামগ্রিক চাহিদার বৃদ্ধির ফলে ভোক্তার খরচ বৃদ্ধি হলেও দ্রব্য সামগ্রীর উৎপাদনের পরিমাণ কিন্তু বাড়ে না। ফলে বি বিন্দুতে, এই দেখো বি বিন্দুতে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর সমান হলেও ডি বিন্দুতে, এই দেখো এখানে দেওয়া আছে ডি বিন্দুতে কি হচ্ছে, সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা কি পরিমাণ বেশি। তাহলে দেখো এডি বিয়োগ এবি অর্থাৎ বিডি পরিমাণ বেশি। আবারও বলছি যে বি বিন্দুতে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান, কারণ আমরা পূর্বেই বলছি বি বিন্দু ভারসাম্য বিন্দু, সুতরাং বি বিন্দুতে এডি এবং এএস পরস্পর সমান হলেও সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা কতটুকু পরিমাণ, এই দেখো এখানে দেখা আছে বিডি পরিমাণ বেশি। অতএব এই বিডি পরিমাণ হলোই আমাদের মুদ্রাস্ফীতি ব্যবধান। ক্লিয়ার? এখন আমরা আসি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিকে এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি। প্রথমেই আসি আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড পুল ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি। দ্রব্যের সামগ্রিক যোগান স্থির থাকা অবস্থায় কোনো কারণে যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ যখন উৎপাদনের পরিমাণের চেয়ে সামগ্রিক চাহিদা বেশি হয় তখন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। যদি কোনো কারণে অর্থের যোগান বৃদ্ধি পায়, করের পরিমাণ হ্রাস পায়, সরকারি ব্যয় বৃদ্ধি পায়, ব্যাংক হার হ্রাস পায় এবং খোলা বাজারে ঋণপত্র ক্রয় করা হলে তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। চাহিদাজনিত মুদ্রাস্ফীতিকে আমরা এখন চিত্রের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করি। আবারও বলছি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড পুল ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি। এখন চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা যায়। চিত্রে দেখো ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম স্তর নির্দেশ করা হয়েছে। চিত্রে এডি হলো সামগ্রিক চাহিদা রেখা, এই দেখো এডি হলো কি আমাদের সামগ্রিক চাহিদা রেখা এবং এস হলো কি সামগ্রিক যোগান রেখা। এই দেখো এস হচ্ছে আমাদের সামগ্রিক যোগান রেখা। প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা মানে এই দেখো প্রাথমিক সামগ্রিক চাহিদাটা এডি এবং তখন দাম স্তরের পরিমাণ কত, দেখো প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা এডি, দাম স্তর ওপি, কারণ ই বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য। এখন আমরা বলছি যে চিত্রে প্রাথমিক সামগ্রিক চাহিদা যখন এডি তখন দাম স্তর ওপি এবং উৎপাদনের পরিমাণ কতটুকু বলো, এই দেখো ও এম। যদি কোনো কারণে সামগ্রিক চাহিদা বেড়ে যায় তখন বা সামগ্রিক চাহিদা বেড়ে যায় তখন কি হয়, এডি সামগ্রিক চাহিদা, এই এডি সামগ্রিক চাহিদার রেখাটিকে কি উপরের দিকে স্থানান্তরিত হয়ে কি হবে এডি ওয়ান, আর সেই ক্ষেত্রে ভারসাম্য বিন্দু হবে কি ই ওয়ান, কারণ সামগ্রিক চাহিদা এডি ওয়ান এবং সামগ্রিক যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। সুতরাং ই বিন্দুতে হচ্ছে যখন আমি আবারও বলছি যে যদি কোনো কারণে সামগ্রিক চাহিদা বেড়ে যায় তখন এডি প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখাটি ডান দিকে স্থানান্তরিত হয়ে এডি ওয়ান হয়, আর সেই ক্ষেত্রে দাম স্তর কী হয় ওপি থেকে বৃদ্ধি পেয়ে ওপি ওয়ান হয় এবং উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পেয়ে ও এম থেকে ও এম ওয়ান হয়, তাই নয় কি? দেখো ই ওয়ান বিন্দুতে ও এম ওয়ান আর দাম স্তর ওপি ওয়ান। সামগ্রিক চাহিদা এখানে একটা বিষয় লক্ষণীয় হবে যে দেখো দাম স্তর বৃদ্ধির সাথে সাথে উৎপাদনের পরিমাণও বেড়ে যাচ্ছে, অর্থাৎ ওপি থেকে ওপি ওয়ান হচ্ছে এবং উৎপাদনের পরিমাণ ও এম থেকে ও এম ওয়ানে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ দাম স্তরে আমার বৃদ্ধির সাথে সাথে উৎপাদনের পরিমাণও বেড়ে যাচ্ছে। সামগ্রিক যদি চাহিদা আরও বৃদ্ধি পায় তাহলে এডি ওয়ান, দেখো এডি ওয়ান রেখা স্থানান্তরিত হয়ে আবার উপরের দিকে স্থানান্তরিত এডি টু হয়, ফলে তখন দাম স্তর বৃদ্ধি পেয়ে কত হয় ওপি ওয়ান থেকে ওপি টুতে স্থানান্তরিত হয়। আবার উৎপাদনের পরিমাণও দেখো ও এম ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে ও এম টুতে কি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমরা বলতে পারছি দাম স্তর ওপি ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে ওপিটি হয় এবং উৎপাদনের পরিমাণ ও এম থেকে ও এম ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে ও এম টু হয়েছে। এখানেও আমরা লক্ষণীয় দেখছি যে দাম স্তর দেখো ওপি ওয়ান থেকে ওপি টুতে দাম স্তর কি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উৎপাদনের পরিমাণও
বৃদ্ধি পেয়েছে। এখানেও আমরা সেটা লক্ষণীয় দেখতে পারলাম। এখন যদি আবারও বলি যে সামগ্রিক চাহিদা আরও বৃদ্ধি পেল, তাহলে সামগ্রিক চাহিদা রেখা যদি AD2 থেকে AD3-তে স্থানান্তরিত হয়, ফলে মূল্য স্তর কি আমাদের OP2 থেকে বৃদ্ধি পেয়ে OP3-তে হয়েছে। দেখো আমাদের AD2 থেকে AD3 হয়, তাহলে দামের স্তর OP2 থেকে OP3-তে হয়েছে। কিন্তু এখানে দেখো মূল্য স্তর OP2 থেকে বৃদ্ধি পেয়ে OP3 হলেও আমাদের কিন্তু উৎপাদনের পরিমাণ আর পরিবর্তন হয়নি, OM2-তেই স্থির আছে। তাহলে আবারও জিনিসটা বলছি যে দাম স্তর বৃদ্ধি পেয়ে OP2 থেকে OP3-তে হলো, কিন্তু উৎপাদনের পরিমাণ কি OM2-তে স্থির থাকে। এই OM2-ই হলো পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন। কারণ OM2 এর পর সামগ্রিক চাহিদা বৃদ্ধির সাথে সাথে দাম স্তর বাড়লেও উৎপাদন বাড়ানো সম্ভব হয় না, ফলে সামগ্রিক যোগান রেখা দেখো এস লম্ব অক্ষের সমান্তরাল হয়। সুতরাং উপরের চিত্রে বা এই চিত্রে থেকে আমরা এই বিশ্লেষণ করলে আমরা কি বলছি, বিশ্লেষণে দেখা যাচ্ছে যে E2 বিন্দু পূর্ব পর্যন্ত, অর্থাৎ দেখো এই E2 বিন্দুর পূর্ব পর্যন্ত সামগ্রিক চাহিদা বৃদ্ধির সাথে সাথে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে ধরে স্থানান্তরিত হচ্ছে যে AD থেকে AD1, AD1 থেকে AD2, অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধির সাথে সাথে দাম স্তরও বৃদ্ধি পাচ্ছে, আবার উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পায়। এইরূপ মুদ্রাস্ফীতিকে বাধাজনিত মুদ্রাস্ফীতি বলে। আর E2 বিন্দুর পর, অর্থাৎ দেখো E2 বিন্দুর পর, এই বিন্দুর পর যে অর্থাৎ পূর্ণ নিয়োগ পর সামগ্রিক চাহিদা বৃদ্ধির সাথে সাথে দাম স্তর বাড়লেও, দেখো OP2 থেকে OP3-তে গিয়েছে, দাম স্তর বাড়লেও উৎপাদন আর বাড়ে না। কেন? এই দেখো OM2-তে স্থির আছে, অর্থাৎ উৎপাদন আর বাড়ে না বলে এইরূপ মুদ্রাস্ফীতিকে কি বলে? প্রকৃত মুদ্রাস্ফীতি। অতএব সামগ্রিক চাহিদা বৃদ্ধির সাথে সাথে দাম স্তর বৃদ্ধির এইরূপ প্রক্রিয়াই হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করতে পারলাম। এরপরে আসি খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বুঝি এবং চিত্রের মাধ্যমে বিষয়টিকে ব্যাখ্যা করি। খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হচ্ছে দ্রব্যে বা কস্ট পুশ ইনফ্লেশন বলতে আমরা কি বুঝি? দ্রব্যের সামগ্রিক চাহিদা স্থির থাকা অবস্থায় কোনো কারণে সামগ্রিক যোগান যদি হ্রাস পেলে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। শুধুমাত্র চাহিদা ও যোগানের ব্যবধানের ফলেই মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় না, বরং যদি কোনো কারণে শ্রমিকের মজুরি বৃদ্ধি পায়, কাঁচামালের দাম বৃদ্ধি পায়, মেশিন ও যন্ত্রপাতি সহ অন্যান্য উৎপাদন উপকরণের দাম বৃদ্ধি পেলে উৎপাদিত দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়ে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এখন আসো খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। এই দেখো এই চিত্রের মধ্যে OX অক্ষে সামগ্রিক চাহিদা ও যোগানের পরিমাণ নির্দেশ করা হয়েছে এবং উল্লম্ব অক্ষে বা Y অক্ষে দ্রব্যমূল্যের পরিমাণ নির্দেশ করা হচ্ছে। প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা কি? AD, দেখো AD হচ্ছে আমাদের এগ্রিগেট ডিমান্ড বা আমাদের কি এগ্রিগেট কি সামগ্রিক চাহিদা রেখা, আর আমাদের সামগ্রিক যোগান রেখা মানে AS হচ্ছে এগ্রিগেট সাপ্লাই। অর্থাৎ আমরা প্রথমেই দেখি প্রাথমিক সামগ্রিক চাহিদা AD রেখা AS1 রেখাকে কি বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে ছেদ করেছে। সুতরাং ই বিন্দুই হলো আমাদের ভারসাম্য বিন্দু। আর এই ক্ষেত্রে দাম স্তর কত? OP, আর ভারসাম্য উৎপাদনের পরিমাণ কতটুকু? OQ। ই বিন্দু থেকে দেখো OQ, আর এখানে দেখো OP। যদি কোনো কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক যোগান রেখা AS1 থেকে স্থানান্তরিত হয়ে উপরের দিকে স্থানান্তরিত AS2 হয়। এই ক্ষেত্রে আবার নতুন ভারসাম্য বিন্দু কত? F বিন্দু। সেই ক্ষেত্রে দ্রব্যমূল্য কি বৃদ্ধি পেয়ে OP1 হচ্ছে এবং উৎপাদনের পরিমাণ হ্রাস পেয়ে OQ থেকে OQ1 হচ্ছে। আবারও বলছি যে আমাদের যদি কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক যোগান রেখা AS1 বাম থেকে স্থানান্তরিত হয়ে AS2 হচ্ছে এবং সেখানে নতুন ভারসাম্য বিন্দু কি? F বিন্দু। ফলে ভারসাম্য দামের স্তর বৃদ্ধি পেয়ে OP থেকে OP1 হচ্ছে এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ OQ থেকে হ্রাস পেয়ে OQ1 হয়। উৎপাদন ব্যয় যদি আরও বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক যোগান রেখা AS2 থেকে স্থানান্তরিত হয়ে AS3-তে হয়, যেখানে আরেকটি নতুন ভারসাম্য বিন্দু কি? G বিন্দুতে। সেই ক্ষেত্রে ভারসাম্যের দামের পরিমাণ কত হয়? OP1 থেকে বৃদ্ধি পেয়ে OP2 হয় এবং উৎপাদনের পরিমাণ OQ1 থেকে হ্রাস পেয়ে কি? OQ2
হয়। তাহলে এখানে কি আমরা আবারও বলছি যে তাহলে কি হবে যে উৎপাদন ব্যয় যদি আরও বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক যোগান রেখা AS2 থেকে স্থানান্তরিত হয়ে AS3 হয়, যেখানে আরেকটি নতুন ভারসাম্য বিন্দু জিতে পাওয়া যায় এবং জি বিন্দুতে ভারসাম্য দাম স্তর হয় কত OP2, আর ভারসাম্য উৎপাদনের পরিমাণ আরও হ্রাস পেয়ে হয় কত OQ2। অতএব সামগ্রিক চাহিদা স্থির থাকা অবস্থায় উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও সামগ্রিক যোগান হ্রাস পাওয়ার দরুন দাম স্তর বৃদ্ধি পাচ্ছে। দাম স্তরের এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির প্রক্রিয়াকেই খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। তাহলে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আলোচনা করলাম, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রের সাহায্যে আলোকপান করলাম। আমাদের শেষ প্রশ্ন, মুদ্রাস্ফীতি কি সর্বদাই খারাপ? মুদ্রাস্ফীতি কি সর্বদাই খারাপ বা ইজ ইনফ্লেশন অলওয়েজ ব্যাড? মুদ্রাস্ফীতি সকল ক্ষেত্রে সকল সময় যে খারাপ এটা একটি ভ্রান্ত ধারণা, কারণ মুদ্রাস্ফীতির নেতিবাচক দিকের পাশাপাশি এর ইতিবাচক দিকও রয়েছে। এখন আমরা মুদ্রাস্ফীতির নেতিবাচক এবং ইতিবাচক দিক নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি নেতিবাচক দিক। যখন মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় তখন তাকে মুদ্রাস্ফীতির নেতিবাচক দিক বলে। এই দিকগুলো হলো, প্রথমত মুদ্রাস্ফীতির দরুন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায়, ফলে জনসাধারণের জীবন সাধারণ মারাত্মকভাবে ব্যাহত হয়। দ্বিতীয়ত হচ্ছে জনসাধারণের প্রকৃত আয় হ্রাস পায় বলে তাদের ক্রয় ক্ষমতা কমে যায়। এরপরে আসে যে মুদ্রাস্ফীতির সময় ফটকা কারবারির সংখ্যা বৃদ্ধি পায়। চতুর্থত মুদ্রাস্ফীতির সময় সামগ্রিক দামের স্তর বৃদ্ধি পাওয়ায় কম আয়ের মানুষগুলো বেশি ক্ষতির সম্মুখীন হয়। তারপরে আছে মুদ্রাস্ফীতির সময় দ্রব্য সামগ্রীর দাম যে পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু শ্রমিকদের মজুরি তার চেয়ে অনেক কম পরিমাণে বৃদ্ধি পায়, ফলে শ্রমিক শ্রেণী ক্ষতির সম্মুখীন হয়। এরপরে আসে মুদ্রাস্ফীতির সময় উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে আয় ব্যবধান বৃদ্ধি পায়। তারপরে আসে কি মুদ্রাস্ফীতির ফলে সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। এরপরে আসি মুদ্রাস্ফীতির ফলে উৎপাদন খাতগুলো শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে হয় নেতিবাচক দিকের মধ্যে রয়েছে যেমন মুদ্রাস্ফীতির সময় চোরাচালান ও মজুতদারগণ অধিক মুনাফার আশায় মজুদের পরিমাণ বৃদ্ধি করে দাম স্তর আরও বাড়িয়ে দেয়। আর সর্বশেষ আলোচনা করছি যে মুদ্রাস্ফীতির সময় অর্থের মান হ্রাস পায়, ফলে একই পরিমাণ দ্রব্য ক্রয় করতে পূর্বের চেয়ে অধিক অর্থের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা এতক্ষণ মুদ্রাস্ফীতির নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করলাম। আর ইতিবাচক দিকগুলো কি? যখন কম মাত্রায় মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে, দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়, তখন তাকে মুদ্রাস্ফীতির ইতিবাচক দিক বলা হয়। মুদ্রাস্ফীতির ইতিবাচক দিকগুলো কি? দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে বিনিয়োগকারীগণ উৎসাহিত হয় বলে বিনিয়োগ বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির সময় বিনিয়োগকারীগণ অধিক মুনাফার প্রত্যাশায় উৎপাদন বৃদ্ধি করে। তারপরে মুদ্রাস্ফীতির সময় বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় বলে বেকারত্ব হ্রাস পায়। এরপরে আসে যে মুদ্রাস্ফীতি দেখা দিলে প্রাকৃতিক সম্পদগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়। তারপরে বলা যেতে পারে যেমন মুদ্রাস্ফীতির মাত্রা কম হলে উৎপাদনের প্রতিটি স্তরে অধিক উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এরপরে বলা যেতে পারে যেমন মুদ্রাস্ফীতির সময় ঋণ গ্রহীতারা লাভবান হয়। আর সর্বশেষে বলতে পারি যে ব্যাংক ঋণের পরিমাণ সম্প্রসারিত হওয়ার ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তাহলে আমরা মুদ্রাস্ফীতির নেতিবাচক দিক এবং ইতিবাচক দিক উভয় দিক নিয়েই আলোকপাত করলাম। তাই পরিশেষে বলতে পারি যে মুদ্রাস্ফীতি সকল সময় সকল ক্ষেত্রে খারাপ নয়, কারণ কম মাত্রার মুদ্রাস্ফীতি উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে, কিন্তু উচ্চমাত্রার আবার মুদ্রাস্ফীতি অর্থনীতিতে নেতিবাচক ভূমিকা রাখবে। তবে অর্থনৈতিক উন্নয়নে স্বাভাবিক ও কম মাত্রার মুদ্রাস্ফীতি কাম্য হলেও উচ্চমাত্রার মুদ্রাস্ফীতি কখনোই কাম্য না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুদ্রাস্ফীতির যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মোটামুটি সবগুলো আলোচনা করেছি। বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো মোটামুটি সবগুলোই একটার সাথে একটা রিলেটেড এবং প্রতিটা প্রশ্ন নিয়েই তোমাদের বিশদভাবে আলোচনা করেছে। আমি আশা করি মুদ্রাস্ফীতি নিয়ে যাবতীয় যে প্রশ্নগুলো তার সবগুলোই তোমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ।